১৫ বছর শাসনামলে শেখ হাসিনা প্রতিটি সেক্টরে তার নিজস্ব কিছু খুঁটি ছিল বা গুটি ছিল। সেই গুটি দিয়ে সবকিছু করতেন। তারা মন্ত্রী নন, তারা আইজিপি নন, কিছুই যায় আসে না। তাদের সাথে শেখ হাসিনার সরাসরি সম্পর্ক। তারা সরাসরি ফোন করতেন শেখ হাসিনাকে, শেখ হাসিনাও ফোন করতেন এবং দুই পক্ষের আলাপ আলোচনার মধ্য দিয়ে কাকে মারধর করা হবে, কাকে নির্যাতন করা হবে, তাকে দমন করা হবে, সবকিছুই নির্ধারিত হতো। এখানে কোনো কোনো ক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, সে পুতুল ছিল, কিছুই তিনি জানতেন না। তিনি মন্ত্রী পদে ছিলেন আর তারও সেক্টরের যেগুলি আছে সেগুলো তো তিনি করতেন, কিন্তু ডিবি প্রধান হারুন কাউকে ধার ধারতেন না। তো সেই কারণেই আজকে একটা রিপোর্ট যে মামলায় সাবেক আইজিপির চেয়ে এগিয়ে হারুন। মামলায় আসামি ১৩৪ পুলিশ কর্মকর্তা, ৩৮টি মামলা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে, ৩৬টি মামলা সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে। এই রিপোর্টে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে নিহতের ঘটনায় সারা দেশের সঙ্গে ঢাকায়ও মামলা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার আমলের মন্ত্রী এমপিদের পাশাপাশি আসামি হচ্ছেন পুলিশের কর্মকর্তারাও। এক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মামলা করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিপি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে। তারপরেই রয়েছেন সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। আসামির তালিকায় নাম থাকা এসব পুলিশ সদস্যের অনেককে বাধ্যতামূলক অবসর, ওএসডি ও বরখাস্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সেখান থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে পুলিশ সদর দপ্তর বলছে, যাদের নামে মামলা করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি মামলার তদন্ত হচ্ছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দৃশ্যমান। তবে হত্যাকাণ্ডের ঘটনায় যেসব পুলিশ সদস্য কমান্ডিং পোস্টে ছিলেন তাদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেবে পুলিশ। তো মামলা যেই পর্যালোচনা করে দেখা যাচ্ছে, সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে এই পর্যন্ত ৩৮টি হত্যা মামলা হয়েছে। এরপর আছে আব্দুল আল মামুন ৩৪টি। আচ্ছা, কেন হারুনের বিরুদ্ধে সর্বশেষ ঘটনাটা শুধু পর্যালোচনা করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ককে হাসপাতাল এবং বাসা থেকে তিনি আটক করে নিয়ে আসেন। কি কারণে? বলা হচ্ছিল যে নিরাপত্তার কারণে। তো নিরাপত্তা কি তারা চেয়েছে? না, তারা চায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা বলছেন। আচ্ছা, এটার মূল কারণ ছিল যে এই ৬ সমন্বয়ককে বসে আনা, যাতে তারা আন্দোলন থেকে সরে আসে, তারা বিবৃতি দেয়। এবং ডিবি অফিস থেকে তেমনই নজিরবিহীনভাবে বিবৃতি দেওয়ানো হয়েছিল। ডিবি অফিসে হারুন সাহেব তার কক্ষে তাদেরকে মানে ডিনার করিয়েছে, সেইটি আবার গণমাধ্যমে প্রকাশ করেছে ইমেজ আকারে এবং ভিডিও আকারে। তারপরে যখন নাকি এই ৬ সমন্বয়ককে প্রধানমন্ত্রীর কাছে নেওয়ার চেষ্টা করেছে, তখন তারা অনশন ধর্মঘট করেছে, তারা আর যায়নি। এরপরে দ্রুত রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। হারুন সাহেবের ব্যাপারে উচ্চ আদালত থেকে পর্যন্ত অসন্তোষ প্রকাশ করা হয় যে যাকে তাকে ধরে এনে খাওয়ানো, এটা এক ধরনের মানে এই শোডাউনের অর্থটা কি, এই প্রশ্ন তোলা হয়। তাছাড়া রাজনৈতিক পরিস্থিতি যখন বিপাকে, তখন দ্রুত তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হলেও হারুন সাহেব কিন্তু ছাড় পাননি, তাকে বদলি করা হয়। কিন্তু এই বদলিটাও ছিল আই ওয়াশ। তাকে বরং উচ্চতর একটা পদে পুলিশের হেড অফিসে নিয়োগ দেওয়া হয়। যাই হোক, হারুন, মনির, বিপ্লব, এরকম কিছু নাম আছে যাদেরকে সরাসরি শেখ হাসিনা নির্দেশ দিতেন এবং তাদের সম্পর্ক সরাসরি হাসিনার সঙ্গে। এবং পুলিশের মধ্যে একটা গোপালগঞ্জ গ্রুপ আছে, সেই গ্রুপ যদিও হারুন ময়মনসিংহের কিশোরগঞ্জের, তাকে বাদ দিলে বাকিদের একটা স্ট্রং গ্রুপ ছিল গোপালগঞ্জের। এরা মিলেমিশে একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটকে সরাসরি নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা, যার কারণে পুলিশের অন্যান্য যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের চেয়ে এদের বিরুদ্ধে মামলাগুলো বেশি হচ্ছে। এবং এদের বিরুদ্ধে যদি সঠিক তদন্ত হয়, তাহলে গত ১৫ বছরে গুম, খুন, হত্যার অনেক কাহিনী কিন্তু বের হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।